আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। অনেকটা তাড়াহুড়ো করেই গাজা যুদ্ধের ইতি টানতে একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন প্রস্তাবগুলো ঘোষণার জন্য একটি জরুরি ভাষণও দিয়েছেন তিনি। বাইডেন ভাষণে যা বলেছেন তা প্রকৃতপক্ষে বর্তমানে কুখ্যাত হিসেবে বিবেচিত অসলো চুক্তির একটি সম্প্রসারণ মাত্র। তাহলে এত তাড়াহুড়ো করে প্রেসিডেন্ট বাইডেনের এই প্রস্তাব দেওয়ার কারণ কি? তা নিয়ে বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রস্তাবে নিশ্চিতভাবেই অস্ত্রবিরতির কথা বলেছেন। তিনি যুদ্ধে বিপুল মানুষের প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের ভয়াবহতা দেখে অস্ত্রবিরতি কার্যকর করার প্রস্তাব দিয়েছেন তা নয়। এই অস্ত্রবিরতি কার্যকর হবে বিষয়টি কিন্তু এত সহজ সমীকরণও নয়। বাইডেন বাধ্য হয়েছেন অস্ত্রবিরতির কথা বলতে। ফিলিস্তিনি জনগণের দীর্ঘ অধ্যাবসায় এবং অবিচলতার অনিবার্য ফলাফল বাইডেনের এই রোডম্যাপ। ইহুদিবাদী রাষ্ট্রের নৃশংস সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে তাদের প্রতিরোধ, যুগের পর যুগ ধরে চলা লড়াই এবং হার না মানা প্রচেষ্টার ফল হচ্ছে বাইডেনের এই ভাষণ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বাইডেন নিজেই চলমান পরিস্থিতিতে যে দুর্দশার মুখে পড়েছেন তারই বহিঃপ্রকাশ বাইডেনের এই ভাষণ। বিশ্ব জনমত পুরোপুরি ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতিশীল। ইসরায়েলের চালানো নিষ্পেষণ ও গণহত্যা তাদের বিরুদ্ধে পুরো বিশ্বকে বিক্ষুব্ধ করে তুলেছে। প্রেসিডেন্ট বাইডেনের এই প্রস্তাবের ৩টি পর্যায় রয়েছে। প্রথমত, ৬ সপ্তাহের জন্য অস্ত্রবিরতি ঘোষণা করা হবে। এরপর হবে বন্দি বিনিময়। হামাসের হাতে যেসব ইসরায়েলি জিম্মি হয়ে আছেন তাদের ফেরত দিতে হবে। একই সঙ্গে ইসরায়েলে বন্দি কয়েকশো বন্দীকে মুক্তি দেবে ইহুদি রাষ্ট্রটি। আর তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ে গাজা পুনর্গঠনের পরিকল্পনার কথা বলা হয়েছে। ওই ভাষণে বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইসরায়েল গাজা যুদ্ধ চালিয়ে যাবে, আর সেক্ষেত্রে ফিলিস্তিনিদের জন্য অপেক্ষা করবে ভয়াবহ এক পরিণতি। এই প্রস্তাব প্রত্যাখ্যানের পর ফিলিস্তিনে যে কোনো রক্তপাতের জন্য হামাসকেই দায়ী করা হবে। ইসরায়েলি বাহিনী যেসব ফিলিস্তিনিকে হত্যা করবে তার দায়ভারও হামাসই বহন করবে। বাস্তবতা হচ্ছে বাইডেনের এই প্রস্তাব ইসরায়েলের দেওয়া। ইহুদি রাষ্ট্রটির লিখিত প্রস্তাব বাইডেন পাঠ করেছেন মাত্র। পুরো প্রস্তাবই ইসরায়েলের স্বার্থকে সমুন্নত রেখে তৈরি করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, নিজের তৈরি এই প্রস্তাব নিজেই প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। অনেক বিশ্লেষক বলছেন, হামাসের প্রতিরোধ যোদ্ধাদের উচিত প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে দেখা। এর থেকে সর্বোচ্চ কতটুকু সুবিধা পাওয়া যেতে পারে, অথবা এই প্রস্তাব গ্রহণ করলে ক্ষতি কতটা কমানো সম্ভব। নেতানিয়াহু ও তার কুচক্রী গ্যাংয়ের কথা ভুলে গেলে চলবে না। একই সঙ্গে মনে রাখতে হবে নেতানিয়াহুর বিরোধী দলের মনোভাবকেও। তারা হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজা অভিযান চালিয়ে যাওয়ার পক্ষপাতী। বাইডেনের প্রস্তাবটি বিবেচনার সময় কিছু বিষয় মাথায় রাখতে হচ্ছে হামাসের প্রতিরোধ যোদ্ধাদের। এই প্রস্তাবে ৬ সপ্তাহের অস্ত্রবিরতির কথা বলা হয়েছে। হামাসকে নিশ্চিত করতে হবে এই সময় ইসরায়েলের কোনো সেনা গাজা ভূখণ্ডে থাকবে না। গাজা থেকে ইসরায়েলি দখলদার বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে। এর আগে প্রায় একই ধরনের প্রস্তাবে শুধু গাজার আবাসিক এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। কাজেই সেনা প্রত্যাহার শব্দের সঙ্গে পূর্ণাঙ্গ প্রত্যাহারের বিষয়টিও নিশ্চিত করতে হবে। শুধু সেনা প্রত্যাহারের কথা হতে পারে একটি ফাঁদ। প্রস্তাবে বলা হয়েছে ব্যাখ্যার জন্য উন্মুক্ত। এই শব্দগুচ্ছ ইসরায়েলের বহু পুরনো কৌশল। যে কোনো চুক্তি প্রণয়নের সময় তারা এই শব্দগুচ্ছগুলো জুড়ে দেয়। এর ব্যবহারও তারা করে। প্রস্তাবে এমন কিছু বিষয় থেকেই যায় যা তাদের পছন্দ নয়, আবার এক কথায় বাতিলও করে দেয়া যায় না। আন্তর্জাতিক চাপের কারণে এই ধরনের বহু প্রস্তাব তাদের গিলতে হয়েছে। কিন্তু এই শব্দগুচ্ছ ব্যবহার করলে প্রস্তাব বাস্তবায়নের সময় তারা নানা অজুহাত তুলে পিছিয়ে আসতে পারে। এতে করে পুরো চুক্তি বিফলে যায়, কিন্তু সময় পাওয়া যাবে বেশ অনেকটাই। আর এই সময়ের মধ্যে বিশ্ববাসীর মনোযোগ ও আন্তর্জাতিক চাপ দুই কমে আসে। আবাসিক এলাকার চারপাশে অবস্থানকারী দখলদার সেনাদের অবস্থা হচ্ছে শিকার বাছাই করার জন্য অপেক্ষারত শিকারীদের মতো।
এটা ইসরায়েলের একটা চাল মাত্র। এই চালে পা দেওয়া হামাসের জন্য হবে বড় ধরনের একটা ভুল। অস্ত্রবিরতির অর্থ হতে হবে পূর্ণাঙ্গ অস্ত্রবিরতি। এর আওতায় স্থল, জল ও আকাশ সবকিছুই থাকবে। উদাহরণ হিসেবে বলা যায়, ইসরায়েলি গান বোটগুলোকে অবশ্যই গাজার সমুদ্র সীমা থেকে দূরে থাকতে হবে, যেন গাজার মাছ ধরা নৌকাগুলো নিশ্চিন্তে সমুদ্রে মাছ ধরতে পারে। গাজার আকাশ সীমানায় ড্রোন মোতায়েন করা যাবে না। গাজায় বসতি স্থাপনকারী ইহুদিদের ফিরে যেতে হবে। গাজার প্রকৃত বাসিন্দারা যেন ফিরে আসতে পারে নিশ্চিত করতে হবে সেই ব্যবস্থা। গাজায় ইসরায়েল যেভাবে বোমা হামলা চালিয়েছে তাতে আবাসিক ভবনগুলোর আর কিছুই অবশিষ্ট নেই। পুরো উপত্যকা জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। তবুও যেটুকু অবশিষ্ট আছে তার মধ্যেই শঙ্কাহীনভাবে ফেরার ব্যবস্থা করতে হবে তাদের। এরপর আসে জিম্মি বিনিময়ের বিষয়টি। হামাসের প্রতিরোধ যোদ্ধাদের জন্য এটি হলো একটি ট্রাম্প কার্ড, আলোচনার টেবিলে দর কষাকষির মূল শক্তি। হামাস যদি অস্ত্রবিরতির বিনিময়ে একসঙ্গে সব জিম্মিকে ছেড়ে দেয় তাহলে ভুল করবে। তাদের উচিত প্রথম 6 সপ্তাহে সম্ভব সবচেয়ে কম সংখ্যক ইহুদি জিম্মিকে ছেড়ে দেয়া এবং একই সঙ্গে কাজটি পর্যায়ক্রমিকভাবে করা। তাহলে পুরো যুদ্ধবিরতির সময় যদি ইসরায়েল কোনো ধরনের শর্ত ভঙ্গ করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার মতো শক্তি হামাসেরও থাকবে। ইসরায়েল চুক্তির শর্ত ভাঙলেই জিম্মিদের মুক্তি বন্ধ করে দিতে পারবে হামাস। চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আর তা হলো জিম্মিদের মুক্তির ক্ষেত্রে সবশেষে তারা ছাড়বে ইসরায়েলি সেনাদের। ইসরায়েল চুক্তিতে সই করার পরও এর শর্ত পুরোপুরি মানে না এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে। এক্ষেত্রে অস্ত্র চুক্তির চূড়ান্ত রূপ, তথাকথিত স্থায়ী মর্যাদার বিষয়টি ধরা যেতে পারে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েল কখনোই স্বীকৃতি দেয়নি। লোক দেখানোর স্বার্থ রক্ষায় অনেক সময় হয়তো তারা প্রস্তাবগুলো মেনে নিয়েছে, কিন্তু কখনোই বাস্তবায়ন হয়নি। এত বছর পার হয়ে যাওয়ার পর অস্ত্র চুক্তি কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে বহুদিন থেকেই। কাজেই সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিশ্চয়ই হামাস এই বিষয়ে সতর্ক থাকবে। এরপরই আসে গাজা পুনর্গঠনের প্রশ্ন। গাজার আবাসিক বাড়িঘর, স্কুল, হাসপাতাল, মসজিদ, ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ছাপ সর্বত্র। গাজায় কী পরিমাণ ধ্বংসাত্মক তৎপরতা ইসরায়েল চালিয়েছে তা সতর্কভাবে হিসাব করতে হবে। তা যথাযথভাবে প্রকাশেরও ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে মানবিক ও আর্থিক ত্রাণ সরবরাহের মসৃণ প্রবাহ। এই তালিকায় যুক্ত করতে হবে গাজা বন্দর ও বিমানবন্দরকেও। 2001 ও 2002 সালের অভিযানে গাজা নৌবন্দর ও বিমানবন্দর মাটির সঙ্গে মিশিয়ে দেয় ইসরায়েল। ইসরায়েল এবার যা ধ্বংস করেছে এবং অতীতে গাজার উপর যে ধ্বংসযজ্ঞ চালিয়ে এসেছে তার সবকিছুই এবারের তালিকায় ঠাঁই পেতে পারে। বিমানবন্দর ও নৌবন্দর পুনর্নির্মাণ সম্ভব হলে গাজায় ত্রাণ প্রবেশের জন্য মিশরের সীমান্ত ও ইসরায়েলের উপর আর নির্ভর করে থাকতে হবে না। সরাসরি ত্রাণ গাজায় পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি ফিলিস্তিনিরা আরেকটি দাবি জানাতে পারে, রাফা ক্রসিং পয়েন্ট ও সীমান্তে জাতিসংঘের পর্যবেক্ষক মোতায়েন করা যেতে পারে, যারা নির্ধারিত বিরতিতে ওই অঞ্চলের পরিস্থিতির খবর জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদকে জানাবে। জো বাইডেনের প্রস্তাবের সঙ্গে এই বিষয়গুলোকেও জুড়ে দিতে পারে হামাস। তবে দিন শেষে বিষয়টি পুরোপুরি ফিলিস্তিনিদের উপরই নির্ভর করে। শোষিত তারা, ভুক্তভোগীও তারা, সবকিছুর পরও তাদেরই ফিলিস্তিনে থাকতে হচ্ছে। কাজেই আলোচনার টেবিলে কী শর্ত আসবে তা তাদের চেয়ে ভালো অন্য কেউ বুঝবে না। ইসরায়েলি জিম্মি হাতে থাকার কারণে এবার হামাসের অবস্থান বেশ মজবুত। পাশাপাশি গত 8 মাস ধরে টানা লড়াই চালিয়ে যাচ্ছে তারা, তাও বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে। আর সব সাফল্যের হিসাব বাদ দিলেও শুধু এই তথ্যটুকু থেকেই চলমান লড়াইয়ে হামাসের অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। যে প্রস্তাব বাইডেন উত্থাপন করলেন এটি প্রকৃতপক্ষে তার নির্ধারণ করা শর্ত নয়। বাস্তবতা হচ্ছে এই প্রস্তাব ইসরায়েলেরই তৈরি, আর এটি ইহুদি রাষ্ট্রটির পরাজয়ের সবচেয়ে বড় ইঙ্গিত বহন করে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।